জনাব তারেক রহমানকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টার ভয় ছিল যে তিনি দেশে ফিরে আসলেই বিএনপিকে ক্ষমতার জায়গা থেকে বিএনপিকে আটকানো যাবে না, এই জন্য তিনি দেশে যাতে না ফিরতে পারে এই জন্য একটা মেকানিজম, নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র ছিল। এই 7 উপদেষ্টা মিলে মোটামুটি কিচেন ক্যাবিনেটের সদস্য ছিল এবং তারা নির্বাচনটা আটকাতে চেয়েছে। কিন্তু 3 জন উপদেষ্টা তারা আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে একাধিকবার বুঝিয়েছে আপনি নির্বাচন দেন স্যার। আমরা দেখেছি যে ইলেকশনে কেউ সম্ভবত এই নির্বাচনে একজনও মারা যায়নি, আমি যতটুকু তথ্য জেনেছি। এটা একটা বড় ব্যাপার। দ্বিতীয়ত ওই ধরনের কোথাও আমরা হট্টগোল দেখি নাই। তো এই বিষয়গুলো ইতিবাচক ছিল, কিন্তু ভিতরে ভিতরে একটা শক্তিশালী অপোজিশন বাঁধানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে। প্রথমত চেষ্টা করেছিল কিভাবে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করা যায়, এই প্ল্যান তাদের মধ্যে ছিল। এবং একজন ছাত্র উপদেষ্টা, আমি এবং প্রতিমন্ত্রী নুরুল হক নূর, তো একদিন আমাদের সাথে বসছিল। বসার পরে সে আমাদেরকে বলে যে ভাই, তারেক রহমান দেশে আসলে আপনার লাভটা কি? কেন আপনি শুধু তারেক রহমান করেন? মানে আমি তো সবসময় বিএনপির পক্ষে আমার বক্তব্য ছিল। তো তাদের কথা হলো যে আমি যাতে বিএনপির পক্ষে আর বক্তব্য না দিই। যে সময় গণ অধিকার পরিষদ বিএনপির সাথে জোটে ছিল, মানে আমাকে, এমনকি গণ অধিকার পরিষদের একটি বড় অংশ, তারা সবসময় আমার পিছনে মানে নানানভাবে তারা সাইবার বুলিং করতো যে আমি কেন আসলে বিএনপির পক্ষে কথা বলি বা জাতীয়তাবাদের পক্ষে কথা বলি। আমাকে তারা নানান সময় নানান ধরনের কথাবার্তা বলেছে। এনসিপি যারা ছিল তাদেরও একই কথা ছিল, আবার জামাতের যারা ছিল একই কথা। আমি কেন চুপ থাকি না, মানে আমি যে মানে বিএনপির পক্ষে জাতীয়তাবাদের পক্ষে কথা বলতাম, আমাকে থামানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে। তো একদিন তো ওই ছাত্র উপদেষ্টা বললোই যে তারেক রহমান দেশে ফিরলে আপনার লাভটা কি? তখন আমি তাদের চক্রান্ত বুঝলাম যে তারা চায় না বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসুন। দেখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তার ঝুঁকির কথা জানিয়েছিলেন, নিশ্চয়ই আপনার খেয়াল আছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা তারা চিন্তা করছিলেন তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, সে যদি দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে ফিরে আসে তাহলে তো এই মাটি নতুন করে আবার কেঁপে উঠবে। মানে এটা রাজনৈতিক ভাষায় আমি বলছি যে এই মাটি, এদেশের জনগণ নতুন করে তারা কেঁপে উঠবে এবং তার প্রতি সমস্ত মোহ, তার প্রতি সমস্ত দৃষ্টি সেদিকেই যাবে। তাই তো হয়েছে। বাংলাদেশে তারেক রহমান ফেরার পরে দেখবেন যে সমস্ত মনোযোগ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিকে। ভাই আমি ঠিক বললাম কিনা? কারণ এই মাটি, এই মানুষের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যা করেছেন দ্বিতীয় কোনো নেতাকে আপনি দেখাতে পারবেন তাই করেছেন? দেখাতে পারবেন না। এই মাটি এবং মানুষের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে তিনি আপোষহীন ছিলেন, দ্বিতীয় কোনো নেত্রীকে আপনি দেখাতে পারবেন যে এরকম আপোষহীন ছিলেন? ঠিক একইভাবে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তিনি তার ইমেজ ধরে রেখে গণমানুষের রাজনীতি করে যাচ্ছেন, আমি দৃঢ় বিশ্বাস করি জনাব তারেক রহমান হবেন আরেকজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার বাবার আদর্শকে বুকে ধারণ করেই এই দেশকে দুর্নীতিমুক্ত, এই দেশকে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে ইনশাল্লাহ তিনি কাজ করে যাবেন। তিনি দেখবেন না কয়েকটা জায়গায় বক্তব্য দিয়েছেন যে বিদেশের রাস্তাঘাট দেখলে আমাদের হিংসা হয়, আমরা কেন অন্য দেশের মতন উন্নত হতে পারবো না? ঠিক আছে, আমরা আমেরিকা হব না, আমরা কানাডা হব না, আমরা বাংলাদেশ হব, যে বাংলাদেশে এরকম কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, যে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন হবে, শিক্ষা এবং চিকিৎসা উন্নয়ন হবে। সর্বশেষ কথা, তিনি পরিকল্পনা করেছেন। আমি যে প্রশ্নটি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে 28টি ভাই বললেন যে 28টি আসন নিয়ে আপনার প্রশ্নের উত্তর দেব, আমি এটা একটু শেষ করি। তো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি গণমানুষের রাজনীতি তো যে সময় তিনি আমাদের বয়সী ছিলেন তিনি তো তার আগ থেকেই শুরু করেন নাই? যে সময় তার মা প্রধানমন্ত্রী তিনি কিন্তু ওই সময় দেখবেন যে তিনি গ্রামে গঞ্জে ছুটে গিয়েছেন, জেলায় বিভিন্ন জায়গায় উপজেলায় ছুটে গিয়েছেন না? তিনি গণমানুষের সাথে তার যে রাজনৈতিক যে সময় তার পথ চলা, ওই সময় থেকে গণমানুষের সাথে তৃণমূলের সাথে সম্পৃক্ত হয়ে তিনি রাজনীতি করেছেন। মানুষ তো এটা ভুলে যায়নি। সুতরাং
জনাব তারেক রহমানকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টার ভয় ছিল যে তিনি দেশে ফিরে আসলেই বিএনপিকে ক্ষমতার জায়গা থেকে বিএনপিকে আটকানো যাবে না, এই জন্য তিনি দেশে যাতে না ফিরতে পারে এই জন্য একটা মেকানিজম, নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র ছিল। এবং সেই চক্রান্ত ষড়যন্ত্রকে আবার কয়েকজন উপদেষ্টা সেটা মোকাবেলা করার জন্য কাজ করেছে। আমি জাস্ট একজন উপদেষ্টার নাম বলবো, যেমন আসিফ নজরুল। তিনি সবসময় চেয়েছেন যে কোনো দলকে যাতে ক্ষতিগ্রস্ত কেউ না করতে পারে, কোনো নেতৃত্বকে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না করতে পারে, নির্বাচনকে যাতে কোনোভাবেই আটকানো না যায়, সেই জন্য তিনজন উপদেষ্টা গুরুত্বপূর্ণভাবে কাজ করেছিলেন। একজন জনাব আসিফ নজরুল, একজন সালেউদ্দিন আহমেদ, আর একজন ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই তিনজন উপদেষ্টা যাতে নির্বাচন কেউ চক্রান্ত করে ষড়যন্ত্র করে আটকাতে না পারে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল বুঝিয়ে তাকে ক্ষমতার চেয়ারে ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতন লোভ দেখিয়ে ফখরুদ্দিন মঈনুদ্দিন বানাতে না পারে, এই জন্য এই তিনজন উপদেষ্টা সবসময় কাজ করেছেন। তারা সবসময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঠিক পরামর্শ দিয়েছেন। বাকি আরো দুজন, আমি একটু শেষ করি, বাকি দুজন উপদেষ্টা ছিলেন, আমি অতীতে নাম বলেছি, অতীতের বক্তব্য থেকে মিলাই নেবেন, এখন নাম বলবো না। সেই দুইজন উপদেষ্টা তিনজন ছাত্র উপদেষ্টার সাথে হাত মিলিয়ে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে কয়জন হলো? ওই দুজন উপদেষ্টা আর তিনজন ছাত্র উপদেষ্টা, পাঁচজন, আর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে কিচেন ক্যাবিনেট না, এই কিচেন ক্যাবিনেট আসলে এই 6 জনের ছিল। আর একজন জামাতি উপদেষ্টা ছিল, মানে জামাতের সাথে সম্পর্ক, জামাত যার নাম দিয়েছিল, হ্যাঁ, তিনিও ভালো খেলোয়াড় ছিলেন, তিনিও খেলছিলেন, অর্থাৎ 6 জন এবং আরেকজন 7 জন উপদেষ্টা। এবং নাহিদ তো পরে পদত্যাগ করলো, তাই না? তো সব মিলে নাহিদ পদত্যাগ করলেও কিন্তু সে কিচেন ক্যাবিনেটের সদস্য ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস নাহিদের পরামর্শ ছাড়া কিছুই করতো না, কোনো সিদ্ধান্ত ডক্টর মোহাম্মদ ইউনূস নাহিদের পরামর্শ ছাড়া নেয়নি। প্রত্যেকটা সিদ্ধান্তে নাহিদ ইসলাম উপদেষ্টা না থাকলেও, এনসিপির আহ্বায়ক থাকলেও নিয়েছে, তাই না? তো এই 7 জন উপদেষ্টা মিলে মোটামুটি কিচেন ক্যাবিনেটের সদস্য ছিল এবং তারা নির্বাচনটা আটকাতে চেয়েছে। কিন্তু 3 জন উপদেষ্টা তারা আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে একাধিকবার বুঝিয়েছে আপনি নির্বাচন দেন স্যার, নির্বাচন না দিলে আমরা পদত্যাগ করব। এরকম ঘটনাও কিন্তু ঘটেছে। তো আমি সর্বশেষ বলি যে হ্যাঁ, ইলেকশন ইঞ্জিনিয়ারিং জামাতের পক্ষে, এনসিপির পক্ষে করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং কয়েকজন উপদেষ্টা চেষ্টা করেছিল, কিন্তু ওই 3 জন উপদেষ্টা এবং একই সাথে দেশের মানুষ তারা বিএনপিকে ক্ষমতার বাইরে রাখবে একটি প্ল্যান করে, হাসিনা যে প্ল্যান করেছিল, সেই হাসিনার প্ল্যান অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আরেকটা প্ল্যান হবে বিএনপিকে মাইনাস করার জন্য, সেই প্ল্যানকে দেশের জনগণ লাথি মেরে উড়িয়ে দিয়েছে। বিএনপি গণমানুষের দল, আমি আগেই বলেছি যে জুলাইয়ের সবথেকে বড় সুবিধাভোগী কে? জামাত এবং এনসিপি। জুলাইয়ের কারণে তারা আজকে এনসিপির এতজন এমপি হয়েছে, জুলাইয়ের কারণে এনসিপি গঠিত হয়েছে। বিএনপি একটা ফেয়ার ইলেকশন হলে বিএনপি দেশে ক্ষমতায় আসতো।